আজ আপনাদের শোনাতে চলেছি জাহানারা সিদ্দিকীর আরেকটি রোমহর্ষক কাহিনী, নাম রক্তচোষা। আমার খুড়তুতো ভাই নঈম ছিল আমার বন্ধুর মতো। সে ফিলিপাইনে গিয়েছিল গবেষণার কাজে। সেখানকার গভীর অরণ্যে বসবাসরত উপজাতীয়দের ওপর সে গবেষণা করছিল। কিছুদিন পর স্থানীয় এক ফিলিপিনো মেয়েকে সে বিয়ে করেছিল। বউ নিয়ে দেশে সে বেড়াতে এলে তার স্ত্রী মিলেটের সঙ্গে পরিচিত হয়েছিলাম। ফর্সা, মাঝারি উচ্চতার, বোচা চেহারার চমৎকার একটি মেয়ে। ওর সঙ্গে আমারও বন্ধুত্ব জমে ওঠে। সস্ত্রীক ফিরে যাবার মাস দুয়েক পর হঠাৎ নঈমের কাছ থেকে অদ্ভুত একটা চিঠি পেলাম। চিঠিতে লেখা, কুরাসা দ্বীপে যখন হানিমুনে গিয়েছিলাম ওর প্রাকৃতিক শোভা আমাকে এতটাই অভিভূত করে ফেলেছিল যে আমি সেখানেই কিছুদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। ভেবেছি সেখানকার উপজাতীয়দের ওপর আমি গবেষণা চালাবো। মিলেট প্রথমে রাজি না হলেও পরে আমার আগ্রহে দেখে রাজি হয়ে যায়। আমি ছোট শহর ছেড়ে দ্বীপের গহীন অরণ্যে কাজের জন্য বেছে নিই। সেখানে থাকে শুধু আদিবাসীরা। এরা দেখতে ছোটোখাটো, শ্যামলা, চোখমুখ বোচা। সভ্য জগতের সঙ্গে এদের তেমন কোনো সম্পর্ক নেই। আমরা দুজন জঙ্গলের অভ্যন্তরে একাকী এক প্রাচীন বাড়িতে আছি। গভীর জঙ্গলে দালান এলেও কীভাবে ভাবছ? দ্বিতীয় মহাযুদ্ধের সময় এসব দ্বীপে প্রচণ্ড লড়াই হয়েছিল। দ্বীপের অভ্যন্তরে গুহার মধ্যে সে সময় সৈনিকরা লুকিয়েছিল। এখন এই অঞ্চল পরিত্যক্ত। মাঝে মধ্যে পর্যটকদের দল ম্যানিলা থেকে শহরে এলেও এই অঞ্চলে আসে না। আমি এখানে মিলেটকে নিয়ে দিব্যি আছি। যখন যা প্রয়োজন হয় শহর থেকে কিনে আনি। আদিবাসীদের সম্পর্কেও প্রচুর জ্ঞান অর্জন করেছি। ও হ্যাঁ, যে জন্য তোমাকে চিঠি লিখতে বসেছি সেটাই ভুলে গেছি। আমার বাড়ির খানিক দূরে বড় সড়ো গুহায় এক স্থানীয়া ফিলিপিনো যুবতী থাকে। মেয়েটিকে দেখে বোঝা যায় সেসব আমেরিকান সৈন্য এখানে এসেছিল। স্থানীয় মেয়েদের গর্ভে সে তাদের কারো সন্তান। মেয়েটিকে প্রথমে দেখে চমকে উঠেছিলাম। মেয়েটি এত সুন্দর, অথচ চোখ দুটো কি অস্বাভাবিক। চোখে চোখ পড়লে অস্বস্তি লাগে। ঠোঁট দুটি লালচে, বড় বড় নখগুলো বাদামি। মেয়েটি সহজে কারোর সঙ্গে কথা বলে না, বনের ফলমূল খেয়ে থাকে। আদিবাসীরা আমাদেরকে একটা অদ্ভুত তথ্য দিয়েছে, মেয়েটির নাকি বয়স বাড়ে না। ব্যাপারটা বেশ বিস্ময়কর, তাই না? আমার ও মিলেটের এ বিষয়ে খুবই কৌতূহল জেগে উঠেছে। একজন স্থানীয় বৃদ্ধকে জিজ্ঞাসা করতে সে আঁতকে উঠেছিল। প্রথমে কিছুই বলতে চায় না। খুব জোরাজুরির পর জানালো মেয়েটি নাকি ডাইনি। কাউকে পছন্দ হলে সে রক্ত চুষে তার দেহে প্রবেশ করে। তার প্রাচীন দেহটা মারা যায়, পর্যায়ক্রমে বিভিন্ন মানুষের মধ্যে সে বেঁচে থাকে। কথাটা আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। মিলেট এ ব্যাপারে অনুসন্ধান শুরু করে দিয়েছে। যে ব্যক্তিটি মিলেটকে তথ্য দিয়েছিল সে তাকে এ ব্যাপারে আগ্রহ নেয়া দেখানোর জন্য সতর্ক করে দিয়েছে। কিন্তু মিলেট তাতে নিবৃত্ত হয়নি। ওর যে কেন এত আগ্রহ দেখা দিল কে জানে। এই ডাইনির কথা জানাবার জন্যই তোমাকে চিঠি লিখতে বসেছি। তুমি প্রচুর লেখাপড়া করো, এ ধরনের কোনো তথ্য কি তোমার জানা আছে? এরপর মামুলি কুশল বার্তা। চিঠির শেষে একটা ঠিকানা দেওয়া আছে, একটা দোকানের ঠিকানা। দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে থাকলেও নঈম সপ্তাহে একবার বাজারে আসে। আমি চিঠির উত্তর দিলে সে শহরের ওই ঠিকানা থেকে আমার চিঠি সংগ্রহ করে নিয়ে যাবে। আর যদি পারো চলে এসো। তুমি তো এত রহস্য পছন্দ করো, এখানে এলে নিরাশ হবে না, আশ্বস্ত করছি। এই বলে নঈম চিঠিটা শেষ করেছে। চিঠি হাতে নিয়ে আমি হতবাক হয়ে বেশ কিছুক্ষণ বসে রইলাম। এ কি আজব কথা, এমন কথা তো জীবনে শুনিনি। আমার মধ্যে কৌতূহল জেগে উঠল। এর আগেও ভেবেছিলাম ফিলিপাইন যাব। এবার রহস্যের গন্ধ পেয়ে আর দেরি করলাম না। পরের সপ্তাহে প্লেনে করে ম্যানিলা পৌঁছালাম। পরদিন সেখান থেকে জাহাজে করে খুব ভোরে রওনা হলাম কুরাসা দ্বীপের দিকে। হালকা সবুজ সমুদ্রে জাহাজটা ঘণ্টাখানেক মতো একটানা এগিয়ে চলল। আমি জাহাজের ডেকে এসে দাঁড়ালাম। প্রবল হাওয়ায়
আমার চুলগুলো মুখে ঝাপটা দিচ্ছে। যাত্রাটা বেশ উপভোগ করছিলাম আমি। বহু দূরে হঠাৎ আবছা আবছা গাতগুলো পাহাড়ের মতো চোখে পড়ল। ওগুলো মেঘ না আগ্নেয়দ্বীপ বোঝা গেল না। বেশ খানিকটা এগোনোর পর পাহাড়গুলো স্পষ্ট হয়ে উঠল। ধূসর ন্যাড়া পাহাড়ি দ্বীপ। দ্বীপটার আয়তন খুব একটা বেশি না। জাহাজটা দ্বীপের এক প্রান্ত ঘুরে অন্য প্রান্তে ঘাটে নোঙর করল। দেশি বিদেশি ট্যুরিস্টের দল হুড়মুড় করে নামছে। আমি নামার জন্য মুখ বের করে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি অপরূপ সুন্দর দ্বীপের এ অংশটা। অজস্র গাছ, কোনো কোনো গাছ ফুলে ফুলে ভরা, চারিদিকে শুধু সবুজের মেলা। আমি অপলক দৃষ্টিতে পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে রইলাম। নঈম জাহাজ ঘাটে আমার জন্য অপেক্ষা করছিল। সে এসে আমাকে জড়িয়ে ধরল। কুশল বিনিময়ের পর চলতে চলতে সে বলল, ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে জানি না। আজ কদিন থেকে দুঃস্বপ্নময় জীবন কাটাচ্ছি। তোমাকে ব্যাপারটা খুলে বললে তুমি বিশ্বাস করতে চাইবে কি না সন্দেহ। যে সুন্দরী ডাইনির কথা তোমাকে লিখেছিলাম সে যেন মিলেটকে সম্মিলিত করেছে। সে সারাক্ষণই তার কাছে গিয়ে সময় কাটাতে চায়। ওই ডাইনির মধ্যে কী যে আকর্ষণ আছে সে আমার কথাকেও সে উপেক্ষা করে বুঝতে পারি না। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে যেটা আমার মনে প্রবল সন্দেহের উদ্রেক করেছে। কি ঘটনা? কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম। হাঁটতে হাঁটতে দুজন জিপনির কাছে এসে গিয়েছিলাম। জিপনিগুলো দেখতে বেশ বড় মজার। একসঙ্গে অনেক যাত্রী পরিবহন করে। ওর ভিতর বসতে বসতে নঈম বলল, সেদিন খুব ভোরে আমার ঘুম ভেঙে গিয়েছিল। বনভূমির পাখির কাকলিতে মুখর হয়ে উঠেছে। সূর্য তখনও ওঠেনি। সকালের শীতল বাতাস জানালা দিয়ে এসে শরীরটা জুড়িয়ে দিচ্ছে। পূর্বের আকাশটা সবে ফর্সা হয়ে আসছে। ম্লান আলোতে দেখলাম মিলেট ঘুমাচ্ছে। মনটাই সুন্দর সকালে বাইরে বেরোনোর জন্য ব্যাকুল হয়ে উঠল। আস্তে আস্তে উঠে ঘরের দরজাটা ভেজিয়ে বাইরে চলে এলাম। আধো অন্ধকারে বনের ভিতর দিয়ে চলতে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু প্রকৃতির সৌন্দর্য আমাকে টেনে নিয়ে চলছিল। হঠাৎ ঝোপঝাড়ে একটা শব্দ শুনে থমকে দাঁড়ালাম। তারপরই দৃশ্যটা চোখে পড়ল। মারিয়া অর্থাৎ সেই ডাইনিটা এগিয়ে আসছে। এই অন্ধকারের মধ্যে মারিয়া কোথায় গিয়েছিল? সম্ভবত সে আমাকে খেয়াল করেনি। দ্রুত হেঁটে ঝোপঝাড়ের মধ্যে হারিয়ে গেল। আমার মধ্যে কৌতূহল জেগে উঠল। এত সাত সকালে মারিয়া গিয়েছিল কোথায়? কৌতূহলটা এতটাই অদম্য হয়ে উঠল যে আমি মারিয়া যেদিক থেকে এসেছিল সেদিকে এগিয়ে চললাম। আকাশ ফর্সা হয়ে এসেছে। খানিক দূর এগিয়েই থমকে দাঁড়ালাম। এই জায়গাটা পাথুরে, ঝোপঝাড় কম। কালো একখণ্ড পাথরের উপর একটা মৃত খরগোশ পড়ে আছে। খুব সম্ভবত একটু আগেই কেউ হত্যা করেছে ওকে, কারণ ফোঁটা ফোঁটা রক্ত তখনও গড়িয়ে পড়ছে। মৃতদেহটা আমাকে অবাক করলো। কোনো প্রাণী খাদ্যের জন্য তাকে ধরেও একেবারে অক্ষত অবস্থায় ফেলে রেখে গেল কেন? তবে কি এমন হয়েছে যে সে যখন খাবার জন্য উদ্যোগ নিচ্ছিল তখন কেউ এসে পড়েছে? একটা সম্ভাবনার কথা মাথায় উকি দিয়ে গেল। মারিয়া একটু আগেই এদিক থেকে গেছে। সম্ভবত জন্তুটা তখন তার শিকার খেতে উদ্যত হয়েছিল। মারিয়ার সাড়া পেয়ে শিকার ফেলে গিয়েছে। কিন্তু মারিয়া কেন এদিকে এসেছিল? আর কিছু দেখতে না পেয়ে আমি ফিরে চললাম। কাছেই লেক। একটা বড় আগ্নেয়গিরি জ্বালামুখের ভিতর বৃষ্টির জল জমে লেকের আকার ধারণ করেছে। বছর 10 আগে আরেকটা অগ্নুৎপাতে লেকের মধ্যে থেকে জেগে উঠেছে আরেকটা উঁচু জ্বালামুখ। মাঝে মধ্যে অর্থোৎসাহী ট্যুরিস্টের দল ওই আগ্নেয়গিরিটা দেখতে আসে। জায়গাটা খুবই মনোরম। আশেপাশে লম্বা লম্বা গাছ, এদিক ওদিক বিচিত্র আকৃতির পাহাড়ের চূড়ো। ভাবলাম এত দূর যখন এসেছি লেকের পাড়টা ঘুরে যাই। লেকের কাছে যখন এসে পড়েছি ততক্ষণ সূর্য না উঠলেও চারিদিকে বেশ খানিকটা আলোকিত হয়ে এসেছে। দূর থেকে মনে হলো একজন নারী মূর্তি নিচু হয়ে লেকের জলে কিছু একটা করছে। কৌতূহল ভরে আমি অগ্রসর হলাম। ঘন গাছপালার মধ্যে দিয়ে হেঁটে এসে নারী মূর্তির পিছনে দাঁড়ালাম। আমার পায়ের শব্দে মূর্তিটা ফিরে তাকালো। তার চেহারার দিকে তাকিয়ে চমকে উঠলাম। ঠোঁটের আশেপাশে তার রক্তের ছাপ। লেকের জলে সে রক্ত ধুয়ে ফেলছিল।
আমাকে দেখেই মারিয়া তীব্র কণ্ঠে চিৎকার করে ছুটে পালিয়ে গেল। পুরো ব্যাপারটা আমাকে খুবই বিচলিত করে ফেলল। আমি ঘটনাটা মিলেটকে বলার জন্য তাড়াহুড়ো করে বাড়ি এলাম। দেখি সে বিছানায় নেই। আশেপাশেও তাকে খুঁজে পেলাম না। ভেবেছিলাম সে যাতে মারিয়ার সঙ্গে আর না মেশে, সেজন্য তাকে সাবধান করে দেব। কিন্তু সে কি ইতিমধ্যে ওর ডেরায় চলে গেছে? ইদানিং সে প্রায় ওখানে সময় কাটায়। আমি ওকে খুঁজতে মারিয়ার গুহার দিকে চললাম। বনের ভিতর গুহার কাছাকাছি আসতেই মনে হলো কেউ একজন গাছপালার মধ্যে দিয়ে খুব দ্রুত পায়ে চলে যাচ্ছে। তার পেছন দিকটা দেখে অবাক হলাম। মিলেট! কিন্তু চোরের মতো আমার সাড়া পেয়ে ভাগছে কেন? খানিক দূর এগোতেই থমকে দাঁড়ালাম। সে দৃশ্য চোখে পড়ল, তাতে আঁতকে উঠলাম। ঝোপঝাড়ের মধ্যে একজন নারীর মৃতদেহ পড়ে আছে। মৃতদেহটা মারিয়ার, সন্দেহ নেই। খানিকক্ষণ আগেই আমি মারিয়াকে দেখেছি। সে কিভাবে মারা গেল? বাড়ি ফিরে এসে দেখি মিলেট অঘোরে ঘুমিয়ে আছে। ওর ঘুমের ভাঙার পর জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে দেখে পালালে কেন? সে চোখ বিস্ফোরিত করে জিজ্ঞাসা করল, পালালাম? কোথা থেকে? কেন, তুমি কি মারিয়ার গুহাতে যাওনি? সে কপাল কুঁচকে কিছুক্ষণ ধরে চিন্তা করল। তারপর দ্বিধান্বিত কণ্ঠে বলল, কিছুই মনে পড়ছে না। কথাটা শুনে আমি আরও অবাক হলাম। আমি নিশ্চিত ওটা মিলেট ছিল, কিন্তু তার অভিব্যক্তি দেখে মনে হলো সে মিথ্যে বলছে না। যদি মিলেট সেখানে গিয়েও থাকে তবে সেসব ভুলে গেছে। সম্ভবত আমার অনুমান সঠিক। একটু পর সে হঠাৎ ঘাড়ে হাত দিয়ে বলল, এখানে ব্যথা করছে কেন দেখো তো। আমি তাকিয়ে দেখি ঘাড়ের অনাবৃত অংশে রক্তের ছাপ। বললাম, কোনো পোকামাকড় কামড়েছে মনে হচ্ছে। বনে গিয়েছিলে? সে হঠাৎ উজ্জ্বল চোখে বলল, ও মনে পড়েছে, ভোরবেলা উঠে দেখি তুমি বিছানায় নেই। আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর এটুকু বলে সে ঠোঁট কামড়ে ধরে চোখগুলো কুঁচকে ঘটনা স্মরণ করার চেষ্টা করলো। তারপর হাল ছেড়ে দিয়ে বলল, না, কিছুতেই মনে পড়ছে না। একটানা এতগুলো কথা বলে নঈম বলল, আমি ঘটনাগুলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। বৈজ্ঞানিক যুগে এই ধরনের অদ্ভুত গল্প কখনো শুনিনি। এরপর আমি ভাবলাম, নঈম কি মানসিকভাবে সুস্থ আছে কি না সে বিষয়ে সন্দেহ জাগলো। তারপর ভাবলাম, ঘটনাস্থলে গিয়েই দেখি ব্যাপারটা কি। ইতিমধ্যে কথা বলতে বলতে আমরা গন্তব্যস্থলে এসে পৌঁছলাম। জীবনী আর যাবে না, এখানেই পথের শেষ। সামনে দাঁড়িয়ে ছোটোখাটো পাহাড়ের সারি, নিচে নীল সমুদ্র। এত স্বচ্ছ তার জল যে তলদেশের নুড়ি পাথর পর্যন্ত চোখে পড়ে। পাহাড়ের এক প্রান্ত ঘিরে জলের বেশ খানিকটা উপর দিয়ে চলে গেছে পায়ে চলা সরু একটা মেঠো পথ। কোনো মতে একজন মানুষ সেই সংকীর্ণ পথ বেয়ে চলতে পারে। নঈম বলল, এতক্ষণ তো আরামের পথ ছিল, এবার শুরু হবে কষ্টকর যাত্রা। হেসে বললাম, করলামই না হয় একটু কষ্ট। নঈম পা টিপে চলতে চলতে পিছন ফিরে আমাকে বলল, সাবধানে এসো। ভয় কি, জলে পড়লে সাঁতার কেটে উঠে আসবো? নঈম আফসোস করে বলল, ইস, সাঁতার না শিখে জীবনে কী যে ভুল করেছি। আমি সতর্ক দৃষ্টি বুলিয়ে পথ এগোতে চাগলাম। পাহাড় অতিক্রম করতেই শুরু হয় জঙ্গল। সরু পায়ে চলা পথের দুদিকে লম্বা লম্বা গাছ। সূর্যের আলো ভালো মতো ভেতরে প্রবেশ করতে পারছে না। তারপরও খানিক দূর স্পষ্ট চোখে পড়ে কতগুলো চমৎকার মোরগ গাছের আড়ালে বিচরণ করছিল। নঈম আঙুল দিয়ে দেখিয়ে বলল, বনমোরগ। আমি বনমোরগগুলোর দিকে তাকিয়ে চোখ ওপরে তুলতেই দেখি গাছের ডালে বসে রয়েছে কতগুলো হনুমান, একজনের কোলে আবার বাচ্চা। এক দৃষ্টে হনুমানের দল আমাদের নিরীক্ষণ করছিল। সভয়ে বললাম, ওরা আক্রমণ করবে না তো? নঈম হেসে অভয় দিল, ভয় নেই, ওরা কাউকে বিরক্ত করে না। ধীরে ধীরে জঙ্গল গভীর হতে শুরু করলো। নঈম উপরের দিকে আঙুল ইশারা করে বলল, ওই দেখ, বাদুড়। দেখি বিশাল উঁচু গাছে অজস্র কালো বাদুড় ঝুলে আছে। নঈম নিজে থেকে আবার বলল, বাদুড়গুলো এখন ঘুমাচ্ছে, সন্ধ্যার পর বের হবে। রসিকতা করে বললাম, ও বাদুড়গুলো রক্তচোষা বাদুড় নয় তো?
বরং উল্টো, স্থানীয় অধিবাসীরা এসব বাদুড় খায়। সে কি, বাদুড় খায়? হ্যাঁ, এ বাদুড়গুলো খেতে শুনেছি মন্দ নয়। দুজনে এসব বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলাপ করতে করতে চলছি। বহুদূর চলার পর গাছপালার ফাঁক দিয়ে অতি প্রাচীন একটা বাড়ি দেখা দিল। জীর্ণ বাড়ির ছাদে ছোট দুটো বট গাছ গজিয়েছে। বাড়িটা এত পুরনো যে আন্তর ঝুলে পড়েছে, তবে ভেতরের দিকটা খানিকটা অক্ষত। পাশাপাশি দুটো ঘর, সামনে বড় বারান্দা। নঈম আমাকে একটা ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, কাপড় চোপড় বদলিয়ে বিশ্রাম কর, আমি দেখি মিলেট কোথায়। মেঝের ওপর তোষক বিছানা ছিল। আমি শুয়ে পড়লাম। একটু পর নিশ্চিন্ত মুখে নঈম পাশে এসে বসল। বলল, মিলেটকে বলেছিলাম ঘরে থাকতে, তুমি আসবে জেনেও সে বাইরে গেল কেন বুঝতে পারছি না। মিলেট আমার আগমনের জন্য প্রতীক্ষারত থাকবে এমন আশা করেছিলাম। সে না থাকাতে দুঃখ পেলাম। সন্ধ্যের দিকে মিলেট ফিরে এসে যখন আমার সামনে দেখা দিল, তখন ওকে দেখে চমকে উঠলাম। এ যেন আমার দেখা মিলেট নয়, অন্য কেউ। গায়ের রঙটা পুড়ে তামাটে হয়ে গেছে, মাথার চুলগুলো রুক্ষ উস্কো খুস্কো, জামা কাপড় মলিন, দীর্ঘ নখ, চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠেছে, ঠোঁট দুটো লালচে। শারীরিকভাবে ওর মধ্যে কোথায় যেন বেশ বড় সড়ো পরিবর্তন ঘটে গেছে। আমি দাঁড়িয়ে ওকে উষ্ণ সম্ভাষণ জানালেও সামান্য মাথা নাড়ল। তারপর কুশল বার্তা জিজ্ঞেস না করেই ওর ঘরে ঢুকে গেল। মনে হলো আমার আগমনেও মোটেও খুশি হয়নি। এইরকম প্রথম অনুভব করলাম নঈমের আশঙ্কা অমূলক নয়। সন্ধ্যার অন্ধকার ভালো মতো ঘনিয়ে আসার আগে রাতের খাবার সারা হলো। নঈমই রাঁধল খিচুড়ি আর ডিম ভাজি। সারাদিনের ক্লান্তিতে ঘুমাবো, নঈম বাদ সাধল। তার বহু কথা জমে আছে। দুজনে বাড়ির সামনে জঙ্গলের ফাঁকা জায়গাটায় বসে গল্প করতে থাকলাম। মিলেট ঘুমের অজুহাত দেখিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। নঈম বলল, মিলেটের ব্যবহারে অবাক হয়েছ তাই না? বললাম, ঠিক ধরেছ। মিলেট এত চুপচাপ হয়ে গেছে কেন, আর কিভাবে? নঈম চিন্তিতভাবে উত্তর দিল, ব্যাপারটা আমার কাছেও দুর্বোধ্য ঠেকছে। মারিয়া মারা যাওয়ার পর থেকেই ওর এই পরিবর্তন। জিজ্ঞেস করলাম, মারিয়ার যেদিন মারা যায় ওদিনের স্মৃতি কি সে ফিরে পেয়েছিল? সবটা না, তবে খানিকটা। সে নাকি ঘুম থেকে উঠে আমাকে না দেখে খুঁজতে বেরিয়েছিল। হঠাৎ দেখে মারিয়া খুব দ্রুত বেগে আসছে। ওকে দেখে মারিয়া ওকে গুহায় যাওয়ার আমন্ত্রণ জানায়। সে তার সঙ্গে রওনা হয়েছিল। এটুকু মিলেটের স্মরণ আছে, বাকিটা মনে করতে পারেনি। আচ্ছা, ওর গুহাটা কোথায়? কাল সকালে দেখাবো। ওদিকে যেতে আমার কেমন জানি ভয় করে। কেন? তুমি হয়তো ব্যাপারটা বিশ্বাস করতে চাইবে না, তাই বলতে সংকোচ করেছি। বলেই দেখো না। আমার কাছ থেকে অভয় পেয়ে নঈম বলতে শুরু করলো, কোথাও মিলেটকে না পেয়ে আমি আবার মারিয়ার গুহার কাছে গিয়েছিলাম। তারপর যে দৃশ্য চোখে পড়েছে সেসব বিশ্বাস করতে পারিনি। ঘণ্টাখানেক আগের দেখা মারিয়ার মৃতদেহ পচে গলে প্রায় শেষ। হাড়গুলোও বহুদিনের পুরানো, দেখে মনে হচ্ছে বহু বছর আগের মৃতদেহ। এটুকু সময়ের মধ্যে মৃতদেহ কিভাবে এত পুরনো কঙ্কালে পরিণত হলো বুঝলাম না। দৃশ্যটা দেখে আমি এত ভয় পেয়েছিলাম যে দৌড়ে পালিয়ে আসি, কিন্তু স্মৃতি আমাকে তাড়া করতে থাকে। মিলেটের সঙ্গে দেখা হতে ওকে ঘটনাটা বললাম। সে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে বলল, এটা কিছুতেই সম্ভব না। ওর ধারণা আমি ভুল দেখেছি। ওর অনুমান হয়তো সঠিক হতে পারে। আগে শোনোই না। দুজনের তর্কাতর্কির এক পর্যায়ে ও জোর করে আমাকে সেখানে নিয়ে গেল। দেখলাম মারিয়ার কঙ্কালটা নেই। মিলেট বিজয়ের হাসি হাসল। সে হাসি আমাকে বুঝিয়ে দিল আমার দৃষ্টিভ্রম হয়েছিল। কিন্তু এতটুকু বলে নঈম থেমে গেল। আমি বললাম, অথচ তুমি নিশ্চিত দৃষ্টিভ্রম হয়নি? নঈম মৃদু স্বরে বলল, অবশ্যই না। কিন্তু মিলেট যে কেন জোর করে আমাকে বিশ্বাস করাতে চাইছিল। মিলেটের মধ্যে তুমি কি অনেক পরিবর্তন লক্ষ্য করনি? ও, তুমিও তাহলে করেছো? আমি তো বলতে সংকোচ বোধ করছিলাম। ভাবছিলে তোমার মাথা ঠিক আছে কি না এ নিয়ে আমি সন্দেহ করব? ঠিক তাই। কিন্তু সত্যি বলতে কি, মারিয়ার মৃত্যুর পর মিলেটের পরিবর্তন আমাকে শুধু অবাক নয়, রীতিমতো ভয় পাইয়ে দিয়েছে। কদিন আগে খুব ভোরে অন্ধকার থাকতে হঠাৎ আমার ঘুম ভেঙে গিয়েছিল। দেখি পাশে মিলেট নেই। খুব অবাক হয়ে যাই। এ সময় মিলেট গেল কোথায়? ঘরের বাইরে এসে পাশে খুঁজলাম, সে নেই। তাহলে নাকি গভীর অরণ্যে গিয়েছে, এরকম কি? এই অন্ধকারের মধ্যে একাকী কেন সে বেরোবে?
অন্ধকারে আমি বা সে জীবজন্তুর আক্রমণের ভয়ে কখনো বনের ভিতর ঢুকি না। তবে আমি উদ্বিগ্ন হয়ে বারান্দায় ওর অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। অন্ধকারটা যখন ফিকে হয়ে আসছে তখন দেখি হাঁপাতে হাঁপাতে মিলেট জঙ্গল থেকে দ্রুত পায়ে বেরিয়ে আসছে। আমাকে দেখে সে ভীষণভাবে চমকে উঠল। একটা কথাও না বলে পাশ কাটিয়ে ঘরে ঢুকলো। আমি একটু পর ঘরে ঢুকে দেখি সে গভীর ঘুমে মগ্ন। ঘুম ভাঙার পর ওকে জিজ্ঞেস করনি সে কোথায় গিয়েছিল? হ্যাঁ করেছি, কিন্তু সে কিছুই স্মরণ করতে পারেনি। সবচাইতে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে ওই দিন আদিবাসীদের গ্রামে খুব হইচই হচ্ছিল। ওদের একটা বাচ্চাকে অন্ধকারের ভেতর কোনো প্রাণী টেনে নিয়ে গিয়েছে। সকালে তার মৃতদেহের সন্ধান মেলে। তুমি কি এর মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছ? তা জানি না, তবে আমি কৌতূহল ভরে বাচ্চাটার মৃতদেহ দেখতে গিয়েছিলাম। মৃতদেহর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু ঘাড়ের কাছে বড় সড়ো রক্তাক্ত ফুটো রয়েছে। এ তো সেই ড্রাকুলার মতো কাহিনী, কেউ রক্ত চুষে খাচ্ছে। ঠিক তাই, আমি প্রচণ্ড ভয় পাচ্ছি। দুজনে অন্ধকারে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলাম। একসময় নঈম দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো ঘুমাতে যাই। আমারও ক্লান্ত লাগছিল, ঘরে চলে গেলাম। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ মনে হলো কেউ আমাকে ধরে ঝাঁকুনি দিচ্ছে। ধর্মর করে ঘুম থেকে জেগে উঠলাম। সামনে টর্চ হাতে নঈম। ওর চোখে আতঙ্ক অস্ফুটে বলল, মিলেট নেই। আমি হতবাক হয়ে বললাম, এ অন্ধকারেও কোথায় বেরিয়ে গেল? দুজনে বারান্দায় এসে দাঁড়ালাম। অজস্র পাখির কিচির মিচির ভেসে আসছে বনের ভিতর থেকে। এখনও অন্ধকার কাটেনি, তবে ঘণ্টাখানেকের মধ্যে আকাশ ফর্সা হয়ে আসবে। আবছা আলোর অন্ধকারে গাছগুলোকে রহস্যময় দেখাচ্ছে। আকাশে মেঘের ফাঁক দিয়ে অস্পষ্টভাবে চাঁদটা চোখে পড়ছে। একটা গাছের ডাল হঠাৎ ভীষণভাবে দুলে উঠল, সম্ভবত একটা বাদুড়। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সরসর করে কিছু একটা অতিক্রম করলো। অন্ধকারে দেখা না পেলেও অনুমান করলাম বড়সড় একটা সাপ হবে। নিঃশব্দে দুজন কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করলাম, ওকে খুঁজতে বের হওয়ার দরকার আছে? ও কোথায় চুপিসারে যায়, কেন যায়, ব্যাপারটা জানা দরকার। সত্যিই কি জানতে চাও? নঈম চুপ করে রইল। আমি ওর মনের অবস্থাটা বুঝতে পারলাম। দুজনে যে সন্দেহ করেছি সেটার মুখোমুখি হওয়ার মতো সাহস তার নেই। যে প্রিয়তমা স্ত্রীর জন্য সে দেশ ছেড়েছিল, সে সম্ভবত একজন রক্তপিপাসু নারীতে পরিণত হয়েছে। এটা সে কি করে সহ্য করবে? এই ব্যাপারটার মধ্যে ওর যে তীব্র আতঙ্ক ও বেদনা রয়েছে সেটা উপলব্ধি করতে আমি কিছুই বলতে পারলাম না। পাখির কলরব বাড়তে লাগলো। একসময় দুজনে বাড়ির চারিদিকে গাছগাছালির মধ্যে উদ্দেশ্যবিহীনভাবে হাঁটতে থাকলাম। পূর্ব আকাশে ধীরে ধীরে আবছা আলো ফুটতে উঠতে লাগলো। সেই আলোতে দেখি হাঁপাতে হাঁপাতে মিলেট হঠাৎ গাছপালার অন্তরাল থেকে বেরিয়ে এলো। বাড়ির কাছাকাছি এসে সে সন্তর্পণে এদিক ওদিক তাকালো, তারপর চোরের মতো নিঃশব্দে ঘরের মধ্যে ঢুকে গেল। আমরা সেখানে ছিলাম, সেখান থেকে ওকে দেখতে পেলেও আমাদেরকে সে দেখতে পায়নি। নঈমকে বললাম, ওকে জিজ্ঞেস করে এসো সে কোথায় গিয়েছিল। নঈম থপ করে পাশের বড়সড় গাছের গুঁড়ির ওপর বসে পড়ল। বুঝলাম ও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। খানিক পর নিজে থেকেই শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়িয়ে বলল, এরকম টেনশনের মধ্যে জীবন কাটানো সম্ভব নয়। যাই, ওকে জিজ্ঞেস করে দেখি। ঘরের ভেতর প্রবেশ করার পর প্রায় সঙ্গে সঙ্গে সে ফিরে এলো। ওর চেহারা ফ্যাকাশে। ওকে কিছু জিজ্ঞেস করেছো? সে প্রয়োজন নেই। ওর মুখের পাশে রক্তের আবছা শুকনো দাগ লেগে আছে। সে কি ঘুমাচ্ছে? হ্যাঁ। ঘুম ভাঙলে নিশ্চয়ই কিছু স্মরণ করতে পারবে না। এ ব্যাপারটা বুঝতে পারছি না, সে কি স্মরণ করতে পারে না নাকি ইচ্ছে করে সব ভোলার ভান করে। আমি স্থির করলাম এবার মিলেটকে আমি পরীক্ষা করব। এখানে আসার পর মিলেটের সঙ্গে আমার তেমন কথাবার্তা হয়নি। সত্যি বলতে কি কথা বলার আগ্রহ হারিয়েও ফেলেছিলাম। কিন্তু একে এড়িয়ে গিয়ে সমস্যাটার সমাধান করা সম্ভব নয়, সেটা স্পষ্ট উপলব্ধি করতে পারছি। পরদিন কথাবার্তার এক ফাঁকে মিলেটকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, যেদিন মারিয়া মারা যায় ওদিন সকালে বাইরে যাওয়ার পর থেকে তুমি নাকি কিছু মনে করতে পারছো না? মিলেটের চেহারা সঙ্গে সঙ্গে বলতে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখতে দেখতে উল্টো জিজ্ঞেস করলো, হঠাৎ এ প্রশ্ন? ওর প্রতিক্রিয়া দেখে আমি আর কথা বাড়ালাম না। তবে বুঝলাম ও সত্যিই স্মরণশক্তি হারায়নি, ভান করছে মাত্র। আমি আর নঈম যুক্তিবুদ্ধি করে ওকে পর্যবেক্ষণ করতে থাকলাম। উল্লেখযোগ্য তেমন কিছু ঘটল না, তবে রাতে আর ওকে বেরিয়ে যেতে দেখা গেল না। নঈম আমার সঙ্গে থাকে, মিলেট তাকে এড়িয়ে যায়।
এর সঙ্গে কথাবার্তাও প্রায় বন্ধ করে দিল। একদিন রাতে নঈম সংকোচ ভরে বলল, আজকাল ওর সঙ্গে ঘুমোতে যাওয়ার আগে কেমন যেন অনুভূতি হয়, মিলেটকে মানবী মনে হয় না। নঈমের জন্য সহানুভূতি জাগলো। বেচারা এই দূরদেশে যে মেয়েটির জন্য পড়ে আছে তার কি অদ্ভুত পরিবর্তন। মনে মনে প্রার্থনা করলাম আমাদের সন্দেহ যেন মিথ্যে প্রমাণিত হয়। কিন্তু আমাদের জন্য আরও যে কত বড় বিপর্যয় অপেক্ষা করছিল সেটা তখনও আমার কল্পনা করতে পারিনি। ভোর রাতের দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো দূরে কোথাও খুব চেঁচামেচি আর হইহুল্লোড় হচ্ছে। হইচইটা ভেসে আসছে আদিবাসীদের পাড়ার দিক থেকে। এত রাতে কী নিয়ে এত গণ্ডগোল হচ্ছে? তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। বড় গাছটার নিচে দাঁড়িয়ে কান পেতে কী হয়েছে বোঝার চেষ্টা করছি। ঠিক এমন সময় দুপ দাপ শব্দে কে যেন এগিয়ে আসতে লাগলো। প্রায় আমারই পাশ ঘেঁষে হাঁপাতে হাঁপাতে ছায়ামূর্তিটা দৌড়ে পার হয়ে গেল। আমি ভালো মতো মূর্তিটার দিকে তাকানোর আগে মূর্তিটা নঈমের ঘরে গিয়ে ঢুকলো। আবছা যেটুকু চোখে পড়েছিল তাতে বুঝলাম এ আর কেউ নয়, স্বয়ং মিলেট। সে এত রাতে চোরের মতো কোথা থেকে ভেগে আসছে। মাথায় দ্রুত চিন্তা খেলা করছে। কি ভাববো, কি করব। ঠিক তখনই আমাকে কজন ছায়ামূর্তি এসে ঘিরে ধরল। আদিবাসী ভাষায় চিৎকার করে একজন কি বলল, অন্যজন হাত দিয়ে আমার মুখটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। ভয়ে আমার হৃদকম্পন শুরু হলো। ওরা কি আমাকে রক্তচোষা সন্দেহ করছে নাকি? আমি ওদের ভাষাও বুঝি না, কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করব। এদিকে আকাশে ফিকে আলো দেখা দিয়েছে। সেই আলোতে আমাকে দেখতে ওদের কষ্ট হলো না। ওরা নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করে আমাকে ছেড়ে দিল। পরক্ষণেই দ্রুত সামনের দিকে দৌড় দিল। ঘরে না ঢুকে তারা পাশ কেটে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটল যে আমার চিন্তা শক্তি লোপ পেয়ে গেল। কিন্তু খানিক পরেই মাথায় বিদ্যুৎ খেলে গেল। আদিবাসীরা কাকে তাড়া করছিল? এদিকে খানিক আগেই মিলেট দৌড়ে আসছিল। কোনো সন্দেহ নেই মিলেটকে অন্ধকারে তারা ধরার চেষ্টা করে নিয়ে ব্যর্থ হয়েছে। মিলেট যে ঘরের ভিতর ঢুকেছে এটা সম্ভবত তারা অনুমান করতে পারেনি। এত কিছু ঘটে গেল, নঈম কিছুই টের পেল না। গত কদিনের দুশ্চিন্তায় ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল সে। সকালবেলা নঈমকে সব খুলে বললাম। নঈম বলল, ঘুম ভেঙে দেখি মিলেট জানলা দিয়ে বনের দিকে তাকিয়ে আছে। সে যে বাইরে গিয়েছিল এমন তো কিছু জানালো না। বললাম, কিছু একটা ঘটেছে, সন্দেহ নাই। নঈম বলল, দাঁড়াও, আদিবাসীদের পাড়া থেকে জেনে আসি। খানিক পরে ফিরল নঈম। তার মুখটা কালো হয়ে গিয়েছে। আমার পাশে ধপ করে বসে খানিকক্ষণ কথা বলতেই পারল না। খানিক পর সুস্থির হয়ে বলল, ব্যাপারটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। এ কি করে সম্ভব? জিজ্ঞেস করলাম, কি হয়েছে? গত রাতে আদিবাসীরা হামলার আশঙ্কায় জেগেছিল। শেষ রাতে অন্ধকারে এক নারী মূর্তি ওদের একজনের ঘরে ঢুকেছিল। অন্ধকারে থেকে চেনা যায়নি, তবে সে যখন নিচু হয়ে 3 বছরের এক শিশুকে আক্রমণ করতে উদ্যত হয়েছিল তখন সবাই টের পেয়ে পরিকল্পনা অনুযায়ী চিৎকার শুরু করে। সঙ্গে সঙ্গে বাকিরা ছুটে আসে। তখন নারী মূর্তিটি অতি দ্রুত দৌড়ে ভেগে যায়। ওরা তাকে তাড়া করেছিল, কিন্তু আমার বাড়ির কাছাকাছি এসে নারী মূর্তিটি নাকি অদৃশ্য হয়ে গেছে। ওরা ভাবছে ওটা নারী নয়, ডাইনি। মারিয়া মারা যাওয়ার পর ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। মারিয়া ডাইনি হলেও মানুষের রক্ত পান করেছিল এমন নিশ্চিত প্রমাণ তাদের কাছে ছিল না। তবে ওদের 2-4 জন তাকে পশুর রক্ত পান করতে দেখেছিল। এতেই তারা মারিয়াকে ডাইনি হিসেবে আখ্যায়িত করে। এখন তাদের বক্তব্য, মানুষকে ডাইনি এসেছে এ দ্বীপে, এবং সেটি একজন নারী। তার হাতে ওরা নিরাপদ নয়। এক এক করে ডাইনিটা সবার রক্ত পান করবে। একে তাদের যে করেই হোক হত্যা করতে হবে। ওরা জঙ্গল চষে ডাইনির সন্ধান করে বেড়াচ্ছে। ওরা কি কাউকে সন্দেহ করছে? এখনো পর্যন্ত না। সারাদিন কেউ কারোর সঙ্গে এ নিয়ে কথা না বললেও রাতে নঈম আমাকে বলল, আমার কেমন যেন লাগছে। সেটা কি মিলেটের কারণে? মাথা হেলিয়ে সে বলল, ওকে খুব অস্থির দেখাচ্ছে, ছটপট করছে বাইরে যাওয়ার জন্য। আমার প্রতি ওর দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, ঘৃণা মিশ্রিত বিদ্বেষের দৃষ্টিতে তাকাচ্ছে। আমি গম্ভীরভাবে বললাম, শোনো, তোমাকে একটা উপদেশ দিই। যে মিলেটকে তুমি ভালোবেসেছিলে সে মিলেট এখন নেই। অযথা এখানে থেকে তোমার লাভ আছে? তার চেয়ে ঘরের ছেলে, ঘরে ফিরে চলো। নঈম বলল, ঠিক এ কথাটাই আজ কদিন ধরে আমি ভাবছিলাম। না, আর এখানে থাকবো না,
চলো কালই আমরা চলে যাই। আমি মুখ খুলে কথা বলতে গেছি, ঠিক তক্ষুনি চোখে পড়ল দরজার অন্তরালে কে একজন আড়ি পেতে আছে। কে বলার সঙ্গে সঙ্গে অন্ধকারের মধ্যে মূর্তিটা সরে দাঁড়ালো। মিলেট ছাড়া এখানে আর কেউ নেই। ও লুকিয়ে আমাদের কথা শুনছিল। আমরা যে ওকে সন্দেহ করেছি সেটা বুঝে গেছে। লুকোচুরি খেলা শুরু হয়েছে দুপক্ষের মধ্যে। রাতে ঘুমাতে গিয়েও ঘুম এলো না। এক ধরনের অস্বস্তিকর অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছে কি একটা অশুভ ঘটনার ইঙ্গিত পাচ্ছি, কিন্তু সেটা যে কি তা বুঝতে পারলাম না। ভাবলাম এ আমার উর্বর অনুভূতির ফল। কান খাড়া করে বহুক্ষণ জেগে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো পাশের ঘরে একটা শব্দ হচ্ছে। নইমের অস্ফুট আর্তনাদ শুনতে পেলাম। কখন যে লাফ দিয়ে উঠে পাশের ঘরে গেছি নিজেও জানি না। টর্চের আলো ফেলতেই ভয়ঙ্কর একটা দৃশ্য চোখে পড়ল। নইম আর মিলেট ধস্তাধস্তি করছে। একই বীভৎস রূপ মিলেটের। হ্যাঁ, হাঁ করা মুখ, চোখ দুটো থেকে অস্বাভাবিক জ্যোতি ঠিকরে পড়ছে। ওর ওপর আলো পড়তেই চোখের পলক এসে দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। অন্ধকারে মিলেটের পিছু নিতে সাহস পেলাম না। নইমের কাছে গিয়ে দেখি সে কাঁপছে। ওর কাঁধের পিছনে একটা ছোট্ট ক্ষত, সামান্য রক্তের ছাপ সেখানে। রক্ত ধুয়ে মুছে নইমকে শুইয়ে দিলাম। নইম আমাকে দুহাত দিয়ে শিশুর মতো জড়িয়ে ধরে থাকলো। খানিক পর দূর থেকে কোলাহল ভেসে এলো। সম্মিলিত কণ্ঠের উল্লাসধ্বনি ভেসে আসছে আদিবাসীদের পাড়ার থেকে। খানিকক্ষণ পর আবার সব চুপচাপ। নইম শান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়ল। ও এত গভীর ঘুমে তলিয়ে গেল যে ওকে দেখে মনে হচ্ছিল ওর যেন চেতনা নেই। জানলা দিয়ে ঘরের ভিতর আলো প্রবেশ করলো। আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। এমনিতেই গত কদিনের ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। তার ওপর গত রাতের ঘটনায় এতটা বিচলিত ও আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে সব অনুভূতি যেন লোপ পেয়েছিল। বাইরে প্রভাতের শীতল বাতাসের স্পর্শে বিক্ষিপ্ত মনটা প্রশান্ত হয়ে উঠল। আমি হাঁটতে থাকলাম। আমার চিন্তা শক্তি ফিরে এলো। মনের ভেতর একটা সন্দেহ ঘনীভূত হয়ে উঠল। মনে হলো সেদিন রাতে আদিবাসীরা মিলেটকে খুঁজে না পেলেও আজ এ বাড়ির কাছাকাছি ওত পেতে বসেছিল। মিলেট দৌড়তে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে। এই উল্লাস ভরা হর্ষধ্বনি সম্ভবত সে কারণেই। আমার অনুমান মিথ্যে নয়। খানিক দূর যেতেই চোখে পড়ল মেঠো পাথের উপর পড়ে আছে মিলেটের রক্তাক্ত দেহ। কাছে কয়েকটা গাছের ডাল, সম্ভবত ওগুলো দিয়ে পিটিয়ে ওকে আদিবাসীরা মেরে ফেলেছে। কাজ শেষে মৃতদেহ ফেলে রেখে ওরা চলে গেছে। আমি মিলেটের মুখের দিকে ভালো মতো তাকালাম। হঠাৎ আমার চোখের সামনে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। সূর্যের রশ্মি গাছপালার ফাঁক দিয়ে মিলেটের দেহের উপর পড়ল, আর পর মুহূর্তে ওর চেহারার দ্রুত পরিবর্তন ঘটতে থাকলো। ভয়ে আমার মুখ থেকে আর্তচিৎকার বেরিয়ে এলো। একের পর এক চেহারা বদলে গিয়ে শেষ পর্যন্ত এক আদিবাসীর মেয়ের মুখ উঠে উঠল। এরপর ধীরে ধীরে মৃতদেহটা স্রেফ কঙ্কালে পরিণত হলো। আমার মাথা ঘুরছিল। আমি অবসন্ন হয়ে ঘাসের ওপর লুটিয়ে পড়লাম। জ্ঞান হারিয়ে ফেলছিলাম না ক্লান্তির ভারে অমন হয়েছিল জানি না। তবে উঠে দেখি আমার মাথার উপর গাছের ডালে কতগুলো কাক কর্কশ স্বরে ডাকাডাকি করছে। তাড়াতাড়ি ঘরের দিকে এলাম। ভেবেছিলাম নইমকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাবো, কিন্তু গিয়ে দেখি সে নেই। নইম কোথায় গেল? সারাটা দিন ওকে নিয়ে দুর্ভাবনায় কাটালাম। সন্ধ্যার দিকে ফিরে এলো সে। ওকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল। আমি কথা বলতে গেলে সে বলল, পরে কথা বলি, বড় ক্লান্ত লাগছে। বললাম, একেবারে খেয়ে শুয়ে পড়ো তাহলে। খিদে লাগছে না। আমি তাড়াতাড়ি কাজের কথায় এলাম। কাল সকালে দুজনে রওনা দিলে হয় না? এখান থেকে যাব কেন? তুমি কি সব কথা ভুলে গেলে? মিলেট নেই, এখন এখানে থাকার আর কোনো অর্থ আছে? ও হ্যাঁ, ঠিক আছে, কাল তাহলে এ নিয়ে আলোচনা করা যাবে। আমি দৃঢ়কণ্ঠে বললাম, তুমি থাকতে চাইলে থাকো, আমি চলে যাচ্ছি। নইম বিরক্ত হয়ে বলল, তোমাকে তো আমি জোর করে বেঁধে রাখিনি, ইচ্ছা হলে চলে যাও। নইমের রূঢ় কথাবার্তায় আমি মনে আঘাত পেলাম। ওর জন্য আমি এতটা দূরের পথ পাড়ি দিয়ে এসেছি, আর ও কিনা এমন আচরণ করছে। অভিমান ভরে রাতে আমি আর না খেয়ে ঘুমাতে গেলাম। খানিক পর এত খিদে লাগলো যে আর স্থির থাকতে পারলাম না। উঠে আলো জ্বালিয়ে খেতে বসবো, নইমের কথা মনে পড়ল। নইম হয়তো আমার উপর রাগ করে খায়নি, ভেবেছে ওর বিধ্বস্ত মানসিক অবস্থার কথা আমি অনুমান করতে পারছি না। কথাটা মনে হতেই নইমের উপর আর রাগ থাকলো না। উঠে ওর ঘরে গিয়ে ওকে ডাকলাম, নইম। উত্তর এলো না।
এরপর আরও কবার ডাকার পর উত্তর পেলাম না। তখন টর্চ জ্বালিয়ে ওর বিছানায় ফেললাম। নঈম মাথায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। এই গরমে আপাদমস্তক চাদরে নিজেকে ঢেকেছে সে কেন? কাছে যেতেই বুঝলাম নঈম নয়, লম্বালম্বিভাবে 3টে বালিশের চাদর দিয়ে এমনভাবে ঢেকে রাখা আছে যেন দেখলে মনে হবে একটা মানুষ চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। নঈম গেল কোথায়? কেন সে চালাকি করে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছে? ও তো এমন কখনো ছিল না। ও কেন হঠাৎ বদলে গেল? পরক্ষণেই বিদ্যুতের মতো আমার মাথার মধ্যে চিন্তাটা ঝিলিক দিয়ে গেল। মিলেট গত রাতে ওর ঘাট থেকে রক্ত চুষে খাওয়ার চেষ্টা করেছে। তাহলে নঈমও কি রক্তচোষা মানুষে রূপান্তরিত হয়েছে? কথাটা ভাবতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। ঠিক তখনই পাশের ঘর অর্থাৎ আমার ঘরে যেন কারো পায়ের শব্দ পেলাম। আতকে উঠে লাফ দিয়ে আমি অন্ধকারের মধ্যে জঙ্গলের দিকে ছুটলাম। সম্ভবত আজ পূর্ণিমা। ফুটফুটে জ্যোৎস্নার আলো সমগ্র বনভূমির ওপর ছড়িয়ে আছে। সেই আলোয় বনপথ দিয়ে দৌড়তে থাকলাম। আমার পায়ের শব্দে দুটো বুনো জন্তু পথ ছেড়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আমার তখন আর বুনো জানোয়ারের ভয় নেই। রক্তচোষার হাত থেকে বাঁচার জন্য প্রাণপণে ছুটছি। খানিক দূর গিয়ে পিছন ঘুরতেই চাঁদের আলোয় দেখি একটা ছায়ামূর্তি। সে নিশ্চয়ই ঘরে ঢুকেছিল। চেহারাটা দেখতে না পেলেও অনুমান বুঝতে পারলাম এই নঈম ছাড়া আর কেউ নয়। সম্ভবত আমার দৌড়ের শব্দে বুঝে গেছে আমি পালিয়ে যাচ্ছি। হঠাৎ সামনে একটা গর্তের মধ্যে পড়ে গেলাম। আতঙ্কে আমার শরীর অবশ হয়ে এলো। বনের ভেতর থেকে এক পশুর চিৎকার ভেসে এলো। রাতের পশুরা বনে বিচরণ করছে। এছাড়া বনভূমি স্তব্ধ। সেই স্তব্ধতা ভেঙে পিছনে অস্পষ্ট পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। প্রাণের ভয়ে কোথা থেকে শক্তি এলো জানি না, আমি উঠে আবার উন্মাদের মতো জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে লাগলাম। উজ্জ্বল চাঁদের আলোতে বনভূমিতে পথে দেখে দৌড়তে বেগ পেতে হচ্ছে না। আমি বেশ খানিক দূর গিয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখি ছায়ামূর্তি আমার পিছনে পিছনে ছুটে আসছে। আমি দৌড়নের গতি বাড়িয়ে দিলাম। কতক্ষণ ধরে দৌড়চ্ছি জানি না। বুকের ভেতরটা ধকধক করছিল আর আতঙ্কে আমি ছুটছিলাম। একসময় বনভূমির সামনে দেখা দিল পাহাড়ের সারি। আমি পাহাড়ের পাশ দিয়ে দৌড়াতেই দেখি সামনে সমুদ্র। স্পষ্টত বুঝতে পারলাম যে এই পথ দিয়েই এসেছিলাম। আমি সর্পিল পথটা অতিক্রম করে থেমে গেলাম। আর আমার দৌড়ানোর ক্ষমতা নেই। এখন যদি নঈম রক্ত শুষে নিতে আসে, ধরা না দিয়ে আমার উপায় নেই। ক্লান্তির ভারে আমি ধপ করে বসে পড়লাম। আমার সামনে উত্তাল তরঙ্গায়িত সমুদ্রের পাশ দিয়ে ছায়ামূর্তি এগিয়ে আসছে। আমি অপেক্ষা করছি আমার মৃত্যুর। আতঙ্কে চিৎকার করবার ক্ষমতাও হারিয়ে ফেলেছি। আসন্ন ভয়াবহ দৃশ্যের কথা স্মরণ করে শিউরে চোখ বন্ধ করলাম। ঠিক তখনই বিকট এক চিৎকার ভেসে উঠল। গলাস্বরটা যেন মানুষের নয়, কোনো বন্য প্রাণীর আর্তনাদ। চোখ মেলে দেখি ছায়ামূর্তি সমুদ্রের অগাধ জলে পড়ে যাচ্ছে। ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। সমুদ্রের বুকে ছায়ামূর্তি পড়েই মিলিয়ে গেল। বড় বড় ঢেউ এসে তীরে আছড়ে পড়ছে, কিন্তু কেউ জলের ভেতর থেকে সমুদ্র সৈকতে উঠে এলো না।